প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা আবার একত্র হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের প্রথম পত্র ফিন্যান্স এর একটি অধ্যায় ঝুঁকি ও মুনাফা, রিস্ক অ্যান্ড রিটার্ন অধ্যায়টি নিয়ে আলোচনার জন্য গত বৃহস্পতিবারে যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে রিস্ক অ্যান্ড রিটার্ন অধ্যায়ের সমস্ত থিওরিটিক্যাল বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। যেমন ঝুঁকি কাকে বলে, অনিশ্চয়তা কাকে বলে, ঝুঁকির প্রকারভেদের মধ্যে মোট ঝুঁকি, বাজার ঝুঁকি, তারপর হচ্ছে ফটকা ঝুঁকি, এছাড়া অন্যান্য ঝুঁকির প্রকারভেদগুলো ওইখানে ব্যাপকভাবে আমরা আলোচনা করেছিলাম। যারা ওই ক্লাসটা মিস করেছো তারা আবার ব্যাক করে গিয়ে ওইটা আবার দেখে নিও, তাহলে তোমার আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আজকে আমরা ঝুঁকি ও মুনাফা অধ্যায়ের কি কি ধরনের অঙ্ক করতে হয় সেই সম্পর্কে একটি ধারণা নিব। তো প্রথমে আগে একটু আমরা আবার রিপিট করে নেই যে ঝুঁকি বলতে কি বোঝায়। প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের পার্থক্য বা যে বিচ্যুতি বা যেই ডিফারেন্সটা হলো সেটাই হচ্ছে ঝুঁকি। অর্থাৎ একজন বিনিয়োগকারী কোনো বিনিয়োগ থেকে যে পরিমাণ আয় প্রত্যাশা করে এবং প্রকৃতই যে পরিমাণ আয় পায় তার পার্থক্যই হচ্ছে আসলে ঝুঁকি। ঝুঁকির সাথে অনিশ্চয়তার একটি সম্পর্ক রয়েছে। অনিশ্চয়তা বা আনসার্টেইনটি হচ্ছে কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে বলা হয় অনিশ্চয়তা। অনিশ্চয়তার যে অংশ পরিমাপ করা যায় তাকে বলা হয় ঝুঁকি। অনিশ্চয়তাকে নিয়ন্ত্রণ করা যায় না, ঝুঁকিকে নিয়ন্ত্রণ করা যায়। অনিশ্চয়তাকে গাণিতিকভাবে পরিমাপ করা যায় না, কিন্তু ঝুঁকিকে গাণিতিকভাবে পরিমাপ করা যায়। তো আজকে আমাদের এই অধ্যায়ের মধ্যে কিন্তু ঝুঁকি ও মুনাফা এই শব্দটি রয়েছে। এটা একটা অর্থায়নের নীতিও কিন্তু। তাহলে ঝুঁকি ও মুনাফার মধ্যে সরাসরি সম্পর্ক বিদ্যমান রয়েছে। অর্থাৎ ঝুঁকি যদি বৃদ্ধি পায় তাহলে মুনাফাও বৃদ্ধি পাবে, ঝুঁকি হ্রাস পেলে মুনাফা হ্রাস পাবে। কিন্তু অধিক পরিমাণ মুনাফার আশায় অধিক পরিমাণ ঝুঁকি গ্রহণ করা ঠিক হবে না। অর্থাৎ ঝুঁকি ও মুনাফার মধ্যে একটি সামঞ্জস্য বিধান করতে হবে। তো আমরা আজকে এই অধ্যায়ের যে সমস্ত অঙ্কের বিষয়গুলো রয়েছে সেটা একটু আলোচনা করি। তার পূর্বে আমরা আরেকটি তথ্য একটু দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় যে প্রশ্ন আসে সেখানে কিছু জ্ঞান ও অনুধাবন প্রশ্ন আসে। যেমন ঝুঁকি কাকে বলে, অনিশ্চয়তা কাকে বলে, ঝুঁকির প্রকারভেদ থেকে যে ঝুঁকিগুলো আমরা দেখলাম সেগুলো, তারপর পোর্টফোলিও কাকে বলে। তার উদাহরণস্বরূপ আমি বোর্ডের কয়েকটি প্রশ্ন, জ্ঞান অনুধাবন প্রশ্ন একটু আলোচনা করি তোমাদের সাথে, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, প্রথমেই 2016 সালে একটি প্রশ্ন আসছিল যে কোম্পানি ঝুঁকি কি। যে ঝুঁকি বিশেষ কোনো কোম্পানির ক্ষেত্রে সংঘটিত হয় তাকে বলা হয় মূলত কোম্পানি ঝুঁকি। তারপর আসছিল পোর্টফোলিও নীতি বলতে কি বোঝায়। দেখো, পোর্টফোলিও হচ্ছে যে মোট বিনিয়োগ একটি ব্যবসা বা একটি প্রকল্পে বিনিয়োগ না করে বিনিয়োগটিকে ভেঙে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার মাধ্যমে যে ঝুঁকি হ্রাস করা হয় তাকেই বলা হয় পোর্টফোলিও। ইংরেজিতে একটি কথা রয়েছে, ডোন্ট পুট অল এগস ইন এ বাস্কেট। এর মানে হচ্ছে যে সকল ডিমগুলো একটা ঝুড়িতে রেখো না। এই ধারণা থেকেই হ্যারি মার্কুইজ সর্বপ্রথম এই পোর্টফোলিও নীতিটি আবিষ্কার করেছেন। এই নীতির মূল কথা হচ্ছে যে কোনো বিনিয়োগকারী বা কোনো ব্যবসায়ী একটি প্রকল্পে সমস্ত অর্থ বা একটি ব্যবসায় সমস্ত অর্থ বিনিয়োগ না করে বিনিয়োগটাকে যদি ভেঙে একাধিক প্রকল্পে বা একাধিক ব্যবসায় বিনিয়োগ করে তাহলে একটি প্রকল্পে যদি ক্ষতি হয় তাহলে একসাথে কখনোই সবগুলো প্রকল্পে ক্ষতি হবে না। তাহলে একটি প্রকল্পের ক্ষতি অন্যান্য প্রকল্পের লাভ বা মুনাফা দিয়ে ওই ক্ষতিটাকে কাভার করা যায়। এটাকে বলা হয় পোর্টফোলিও নীতি। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। ঝুঁকি কি, এটা অলরেডি তোমাদের বলেছি যে অনিশ্চয়তার যে অংশ গাণিতিকভাবে বা আর্থিকভাবে পরিমাপ করা যায় তাকে বলা হয় ঝুঁকি। এবং একজন বিনিয়োগকারীর প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের পার্থক্যকে বলা হয় ঝুঁকি। তারপরে প্রশ্ন হচ্ছে যে আর্থিক ঝুঁকি কিভাবে সৃষ্টি হয়। ঋণ মূলধন ব্যবহার করার কারণে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। আচ্ছা, তারপরে প্রশ্নে আমরা যাই। তারপরে দেখো, এগুলো সব বিভিন্ন পরীক্ষায় আসছে যে পোর্টফোলিও কেন গঠন করা হয় ব্যাখ্যা করো। একটু আগে আমি ব্যাখ্যা করলাম পোর্টফোলিও কাকে বলে, যে একটি প্রতিষ্ঠানে সমস্ত বিনিয়োগ একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার কারণে যে ঝুঁকি হ্রাস পায় তাকে বলা হয় পোর্টফোলিও। তাহলে কেন করা হয়? ঝুঁকি হ্রাস করার জন্যে। অর্থাৎ বিনিয়োগটাকে যখন ভেঙে একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করা হয় তখন ওই ব্যবসার ঝুঁকি হ্রাস পায়। আচ্ছা, তারপরে আমরা প্রশ্নে যাই, দেখি অনিশ্চয়তা কি। কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে অনিশ্চয়তা বলে। তারপরে প্রশ্নে যাই, তারল্য ঝুঁকি কিভাবে সৃষ্টি হয়। তারল্য ঝুঁকি বা লিকুইডিটি রিস্ক
যেটা, সেটা হচ্ছে যে কোনো সম্পদ বা কোনো অ্যাসেটকে দ্রুত নগদ অর্থে রূপান্তর না করতে পারার যে ঝুঁকি তাকে বলা হয় তারল্য ঝুঁকি। আচ্ছা, তারপরে প্রশ্নে আমরা যাই যে বাজার ঝুঁকি কি। আচ্ছা, বাজার ঝুঁকি হচ্ছে তোমার অপরিহারযোগ্য ঝুঁকি, যেটাকে পরিহার করা যায় না। অর্থাৎ যেমন আমি উদাহরণস্বরূপ বলতে শেয়ার বাজারে যে দামের যে উঠানামার কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটাই হচ্ছে আসলে আমাদের বাজার ঝুঁকি। আচ্ছা, তারপরে দেখি আরেকটা প্রশ্ন নিয়ে আমরা, প্রত্যাশিত মুনাফা বলতে কি বোঝায়? একজন বিনিয়োগকারী একটি নির্দিষ্ট সময় পর কোনো সিকিউরিটি থেকে যে পরিমাণ আয় প্রত্যাশা করে তাকে বলা হয় প্রত্যাশিত মুনাফা। আচ্ছা, তারপর আমরা দেখি যে ব্যবসায় ঝুঁকি মুনাফা অর্জন ক্ষমতা হ্রাস করে কি না। আচ্ছা, ব্যবসায় ঝুঁকি হচ্ছে যে কোনো ব্যবসা থেকে পরিচালন ব্যয় পরিশোধ করতে না পারার কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলা হয় ব্যবসায় ঝুঁকি, এবং ব্যবসায় ঝুঁকি মুনাফা অর্জন ক্ষমতা হ্রাস করে। তাহলে তুমি দেখেছো যে আমি গত ক্লাসে এই চ্যাপ্টারে যে সমস্ত থিওরি আলোচনা করছি সেই থিওরিগুলো যদি তুমি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে যে কোনো বইয়ের এবং যে কোনো বোর্ডের জ্ঞান অনুধাবন প্রশ্ন তোমার একবারে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখন তাহলে কিছু অঙ্ক দেখি, যে পরীক্ষায় যে ধরনের অঙ্কগুলো আসে সেটা সম্পর্কে একটু আলোচনা করি। সরি। আচ্ছা, প্রথমে আমরা লিখি ঝুঁকি কিভাবে ক্যালকুলেশন করা যায় বা ঝুঁকি হিসাব করা হয় কিভাবে। ঝুঁকি আমরা হিসাব করব, কিছু ক্যালকুলেশন করব ঝুঁকিকে। আচ্ছা, ক্যালকুলেশন করতে গিয়ে কিছু পদ্ধতি রয়েছে, যেমন 1 নম্বর পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় এক্সপেক্টেড রিটার্ন, বাংলায় হচ্ছে প্রত্যাশিত আয়। প্রত্যাশিত আয়, ইংরেজিতে এটাকে বলা হয় এক্সপেক্টেড রিটার্ন, প্রত্যাশিত আয়। এটাকে সংক্ষেপে আমরা ইআর বলতে পারি, অথবা এভারেজ রিটার্ন এআর বলতে পারি, অথবা কেউ কেউ এটাকে এক্স বার চিহ্ন দ্বারা প্রকাশ করে, কেউ এটাকে আর বার দ্বারা প্রকাশ করে, অথবা কেউ এটাকে গড় আয় নামেও আখ্যায়িত করে। যেভাবে লিখি না কেন আসলে একই। আচ্ছা, তো এখানে আমি প্রথম যেই সূত্রটা লিখতে চাচ্ছি সেটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল টু সামেশন রিটার্ন অফ আই ইন্টু পিআই। আচ্ছা, এই সূত্রটা তখনই প্রযোজ্য হবে যদি প্রশ্নে সম্ভাবনা দেয়া থাকে। ওই যে আমরা অনিশ্চয়তার সংজ্ঞায় শিখেছিলাম যে কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে, সেই সম্ভাবনাকে বলা হয় অনিশ্চয়তা। এই সম্ভাবনাটা হচ্ছে যে এখানে পি হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনা। তাহলে এই সূত্রটা তখনই প্রযোজ্য হবে যখন প্রশ্নে সম্ভাবনা থাকবে, সম্ভাবনা থাকবে। আচ্ছা, এখানে আয় দেওয়া হয়েছে এই জন্য যে আয় হচ্ছে এখানে কিছু স্বাভাবিক সংখ্যা, এইভাবে n পর্যন্ত 1 2 3 4 থেকে শুরু করে n পর্যন্ত কিছু স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, আবার এক্সপেক্টেড রিটার্নের আরেকটি সূত্র রয়েছে সামেশন আর আই ভাগ n। আচ্ছা, এখানে আর হচ্ছে কিন্তু রিটার্ন বা আর। এখন এটাকে যদি আমরা একটু ভেঙে ফেলি সূত্রটাকে, এটা এরকম হয়, যেমন আর এর মান তো আমরা বললাম 1 2 3 R1, সামেশন উঠাই দিলাম প্লাস R2 R3, এইভাবে যতগুলো থাকবে রিটার্ন পরীক্ষায় সেটাকে আর n লাস্টেরটা হবে, আর শেষে হচ্ছে n দ্বারা ভাগ। তাহলে এই সূত্রটা কখন হবে? যখন প্রশ্নে কয়েক বছরের আয় থাকবে, কয়েক বছরের আয় থাকবে। একটু শুনে লেখার চেষ্টা করো খাতা কলম নিলে, তাহলে তোমার সুবিধা হবে। আর এখানে এটাকেও তুমি এরকম ভাবে বানাতে পারো, যেমন এটাকে যদি আমরা ভেঙে ফেলি, এটাকে প্রথম এটাকে মনে করো আমি একটু এক্সপান্ড করতে চাচ্ছি সামেশন উঠাই দিয়ে, তাহলে রিটার্ন, প্রথম রিটার্ন ইনটু প্রথম প্রবাবিলিটি, সামেশন উঠাই দিলাম প্লাস দ্বিতীয় রিটার্ন ইনটু দ্বিতীয় প্রবাবিলিটি, এইভাবে যতগুলো থাকবে লাস্টেরটা n দ্বারা প্রকাশ পায়। তাহলে কেউ সূত্রটা এভাবে লিখে অঙ্কে যেতে পারে, অথবা সূত্রটা না লিখে এটা লিখেও অঙ্কে যেতে পারে, একই কথা, এতে কোনো সমস্যা হবে না। এখানেও ঠিক একই ব্যাপার, এই যে সূত্রটা আমরা লিখলাম এই সূত্রটা, এটা কেউ ডাইরেক্টলি এটা লিখতে পারে অথবা এখানেও চলে যেতে পারে। আচ্ছা, তাহলে এটা 1 ক নাম্বার এই সূত্র, 1 খ নাম্বার এই সূত্র। তাহলে প্রশ্নের তথ্যের উপর নির্ভর করবে আমি কোন সূত্র ব্যবহার করব। যখন প্রশ্নের সম্ভাবনা থাকবে তখন প্রথমটা,
যদি কয়েকটি বছরের আয় দেয়া থাকে তাহলে দ্বিতীয়টা। তাহলে এটা গেল আমাদের প্রত্যাশিত আয় বা এভারেজ রিটার্ন, অথবা এক্স বার, অথবা আর বার, অথবা গড় আয়, একই। আচ্ছা, এক নজরে আমি সূত্রগুলো দেখে ফেলি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখলাম যে প্রত্যাশিত আয়। প্রত্যাশিত আয় নির্ণয় করা আমরা শিখবো একটু পরে, আগে এক নজরে আমরা সূত্রগুলো দেখে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে শিখতে। ওকে, 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ইংরেজিতে, বাংলায় হলো পরিমিত ব্যবধান, অথবা আরেকটি নাম এটা আছে পরীক্ষা এই নামেও থাকে, আদর্শ বিচ্যুতি। আচ্ছা, তাহলে এক নম্বর যে সূত্রটা ছিল প্রত্যাশিত আয়, এটা থেকে আমি বিনিয়োগ সিদ্ধান্ত কিভাবে নিব? এটা থেকে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি হচ্ছে যে প্রত্যাশিত আয় যে প্রকল্পের বেশি হবে সেই প্রকল্পটি গ্রহণ করা উচিত। অর্থাৎ আমার সামনে একাধিক প্রকল্প রয়েছে, আমি কোনটি নিব? এক্ষেত্রে আমি শুরুতেই যদি আমার রিটার্ন দেওয়া থাকে, প্রবাবিলিটি থাকে, তাহলে রিটার্নের সাথে প্রবাবিলিটি গুণ দিয়ে আমরা প্রত্যাশিত আয় বের করে ফেলবো, এবং একাধিক প্রকল্পের ক্ষেত্রে প্রত্যাশিত আয় বের করে যে প্রকল্পের প্রত্যাশিত আয় বেশি হবে সেই প্রকল্পটি গ্রহণযোগ্য হবে। আচ্ছা, তারপর এই যে আমরা লিখলাম আদর্শ বিচ্যুতি অথবা পরিমিত ব্যবধান, অথবা এটা একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে সিগমা। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে কিভাবে আমি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করব? এখানেও আমাদের আগে সূত্রটা দেখি। আদর্শ বিচ্যুতি রুট ওভার সামেশন আর মাইনাস আর বার হোল স্কোয়ার গুণ প্রবাবিলিটি। এখানেও একই কথা প্রযোজ্য, যদি প্রশ্নের সম্ভাবনা বা প্রবাবিলিটি দেয়া থাকে তাহলে সূত্রটা হবে এটা। কোনো কোনো বই দেখবা যে এই সূত্রটাকে এইভাবেও লেখে, সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু পি আই। একই কথা, কেউ রিটার্নকে আর বলতে পারে, কেউ রিটার্নকে এক্সও বলতে পারে, এতে কোনো সমস্যা নাই, যে যেটা দিয়ে ব্যবহার করো সেম অ্যান্সার আসবে। আচ্ছা, আবার খ নাম্বার সিগমা সামেশন আর মাইনাস আর বার হোল স্কোয়ার ভাগ এন মাইনাস ওয়ান। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে যদি প্রশ্নে সে আবার আগের মতো প্রবাবিলিটি থাকে তাহলে প্রথম সূত্রটি ব্যবহার হবে, আর সম্ভাবনা বা প্রবাবিলিটি না থাকলে, কয়েক বছরের আয় দেয়া থাকলে দ্বিতীয় সূত্রটি ব্যবহার হবে। তাহলে এখান থেকে আমি বিনিয়োগ সিদ্ধান্ত কিভাবে গ্রহণ করব? দেখো, এখানে একটি শব্দ রয়েছে কিন্তু, বিচ্যুতি বা ব্যবধান। যেমন ঝুঁকির ক্ষেত্রে আমার বলা হয়েছিল যে আমি কোন প্রকল্প থেকে যে পরিমাণ আয় প্রত্যাশা করি এবং প্রকৃত যে আয় পাই, তাহলে প্রত্যাশা আর প্রকৃত এই দুটার পার্থক্যই হচ্ছে ঝুঁকি। আমি চাচ্ছি এটা, কিন্তু আসছে কম, এটাই হচ্ছে আসলে ঝুঁকি। তাহলে আমরা এখানে যে বিচ্যুতিটা, যেটা যদি আমার প্রত্যাশা থেকে প্রাপ্তির পার্থক্য বেশি হয় তাহলে ঝুঁকি বেশি, আর যদি প্রত্যাশা থেকে প্রাপ্তির পার্থক্য কম হয় তাহলে এটা আমাদের জন্য ঝুঁকি কম বা ভালো। আচ্ছা, তো এখানে বিনিয়োগ সিদ্ধান্ত হচ্ছে একাধিক প্রকল্পের ক্ষেত্রে আমি আদর্শ বিচ্যুতি বের করে যে প্রকল্পের আদর্শ বিচ্যুতি কম সেই প্রকল্পটি গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা পরিমিত ব্যবধানের সূত্র শিখলাম। ওকে, আচ্ছা, এবার 3 নম্বরের ক্ষেত্রে আসি। 3 নম্বর সূত্র বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক, এটাকে ইংরেজিতে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, সিভি। হ্যাঁ, সংক্ষেপে আমরা এটাকে বলবো সিভি। সিভি ইকুয়াল টু সিগমা ভাগ আর বার অথবা এক্স বার। অর্থাৎ দেখো, বিভেদাঙ্ক যদি তোমাকে বের করতে বলে তাহলে আগে তোমাকে যে পূর্বের যে দুটো সূত্র আমরা দেখেছি সেই দুটি সূত্র বের করে তারপর এখানে নিয়ে আসতে হবে। এখন এখানে বিনিয়োগ সিদ্ধান্ত আমি কিভাবে নিব, যে প্রকল্পটি বিনিয়োগ করা আমার জন্য লাভজনক কিনা? দেখো, প্রথমে আমি বলেছি প্রত্যাশিত আয়, যার প্রত্যাশিত আয় বেশি হবে সেই প্রকল্পটিতে আমাদের বিনিয়োগ করা উচিত। তারপর বললাম আদর্শ বিচ্যুতি, অর্থাৎ প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের পার্থক্য যদি কম হয়, তার মানে আদর্শ বিচ্যুতি যদি কম হয় তাহলে ঝুঁকি কম। এখন কখনো কখনো এরকম হয় যে প্রত্যাশিত আয় আদর্শ বিচ্যুতি দুইটা সমান হয়ে গেল, অথবা প্রত্যাশিত আয় সমান হয়ে গেল, তখন তো তোমার বিনিয়োগ সিদ্ধান্ত নিতে একটু জটিলতায় পড়তে পারো, তখন তুমি সেখানে বিভেদাঙ্ক বের করে নিবা।
তাহলে বিভেদাঙ্ক বের করে যার বিভেদাঙ্ক কম হবে বা যে প্রকল্পে বিভেদাঙ্ক কম হবে সে প্রকল্পে বিনিয়োগ করা উচিত। আচ্ছা, তাহলে আমরা 3 নম্বর সূত্র শিখলাম, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বা সিভি। আচ্ছা, তারপর আমরা 4 নম্বর সূত্রে আসি। 4 নম্বর সূত্রটা আমরা শিখব পোর্টফোলিও সম্পর্কিত। আচ্ছা, পোর্টফোলিও কি বাংলায় বলা হয় পত্রকোষ, আর ফিন্যান্সের ক্ষেত্রে এটার ব্যাখ্যাটা হচ্ছে ওই যে একটা ইংরেজি সেন্টেন্স বলেছিলাম যে ডোন্ট পুট অল এগস ইন এ বাস্কেট। দ্যাট মিনস যে একটি ঝুড়িতে সকল ডিম রেখো না, তাহলে হচ্ছে যে ঝুড়িটা যদি পড়ে যায় তাহলে সবগুলো ডিমই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এক্ষেত্রে বাঁচার উপায় কি? তাহলে ঝুড়ির ডিমগুলোকে আমরা যদি আলাদা করে কয়েকটি ঝুড়িতে রাখি তাহলে একসাথে কিন্তু সব ঝুড়ির ডিম নষ্ট হবে না। একটি ঝুড়ির ডিম নষ্ট হলে অন্য যেগুলো থাকবে সেগুলো দিয়ে ওই ঝুড়ির যেটা নষ্ট হয়ে গেছে সেটা লসটা কাভার করা সম্ভব। এই ধারণা থেকে হ্যারি মার্কুইজ নামক একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিশারদ তিনি এই ধারণাটা সর্বপ্রথম দিয়েছেন যে একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার মাধ্যমে যে ঝুঁকি হ্রাস করা হয় তাকে বলা হয় পোর্টফোলিও। আচ্ছা, এখন পোর্টফোলিওর মধ্যে প্রথমে পোর্টফোলিও আয়, পোর্টফোলিও আয়। আচ্ছা, দেখো আমরা 1 নম্বর সূত্র শিখলাম যে প্রত্যাশিত আয় বা এক্সপেক্টেড রিটার্ন। তাহলে পোর্টফোলিও আয়, ইতে এক্সপেক্টেড, আরতে রিটার্ন, এই নিচে পি দিলাম, এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও। আচ্ছা আচ্ছা, এটা পড়তে গিয়ে দেখবা যে সূত্রের মধ্যে দেখো এক্সপেক্টেড রিটার্ন অফ আই ইনটু ওয়েট অফ আই। আচ্ছা, এখন এক্সপেক্টেড রিটার্ন 1, ওয়েট 1 প্লাস সামেশন উঠে দিলাম প্লাস এক্সপেক্টেড রিটার্ন 2, ওয়েট 2 প্লাস এইভাবে আমার যাবে এক্সপেক্টেড রিটার্ন n, ওয়েট n, অর্থাৎ যত বছর দেয়া থাকবে তত বছর পর্যন্ত যাবে। তো এখানে একটা বিষয় একটু লক্ষণীয়, অনেকে প্রশ্ন হতে পারে যে ওয়েট কি, WEIGHT। ওয়েটের বাংলা হচ্ছে ভার, যেটা সংক্ষেপে দেখো সূত্রের মধ্যে W ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখন ওয়েট কি এই কনসেপ্টটা একটু ক্লিয়ার হওয়া দরকার, কারণ অনেক সময় পরীক্ষার প্রশ্নে বলে দেয়া থাকে না যে কতটুকু ওয়েট তুমি নিবা। যদি প্রশ্নে বলে দেয়া থাকে তাহলে তো আর সমস্যা হয় না। আচ্ছা, যা বলে দেয়া থাকলে তুমি কিভাবে এটার ক্যালকুলেশনটা করবা বা কিভাবে ধরে নিবা সেটা নির্ভর করে এটার কনসেপ্টের উপরে। আচ্ছা, ওয়েট মানে হচ্ছে ভার। দেখো পোর্টফোলিওর ধারণায় কি বললাম, ধারণা বললাম যে মোট বিনিয়োগটাকে ভেঙে একাধিক প্রকল্পে বিনিয়োগ করব। তাহলে আমি যে একাধিক প্রকল্পে বিনিয়োগ করব, তাহলে কোন প্রকল্পে কতটুকু বিনিয়োগ করব, যেমন 100 টাকা আমি পোর্টফোলিও করছি, এটাকে ভেঙে মনে করি 3টি প্রকল্পে বিনিয়োগ করব। তাহলে 100 টাকাকে 3 দিয়ে ভাগ করলে 3টি প্রকল্পে সমানভাবে বিনিয়োগ হলো 33.33%। এই 33.33 এটা হচ্ছে প্রতিটি বিনিয়োগের ভার বা ওয়েট। তাহলে দেখো ওয়েটের ক্ষেত্রে কনসেপ্ট, যদি তোমাকে বলা হয় ইকুয়াল ওয়েট, যদি তোমার বলা হয় ইকুয়াল ওয়েট, আচ্ছা ইকুয়াল ওয়েট মানে সমান ভার, খেয়াল করো কিন্তু পরীক্ষায় যদি বলা হয় সমান অর্থাৎ সমানভাবে বিনিয়োগ করা হয়েছে, তখন শুধু এই কথাটুকু বলা হয়েছে আর কিছু নাই, তখন তুমি দেখবা যে তোমার প্রশ্নে কয়টি প্রকল্প রয়েছে। আচ্ছা, যদি দেখতে একটু সমস্যা হয় তুমি আমার কথাটা শুনে যদি লিখো তাইলে দেখা না বোঝা গেল তোমার ক্লিয়ার হবে আশা করি, একটু কথাটা শুনলে হবে। আচ্ছা, যেমন মনে করো 2টি প্রকল্প রয়েছে, প্রকল্প AB নাম দিলাম। তাহলে সমান যদি বলে, শুরুতেই বললাম যে মোট ভার হচ্ছে সব সময় 100%, মোট ভার সব সময় 100%, 100% মানে হচ্ছে 1, হ্যাঁ 1 সম্পূর্ণ অংশ। তাহলে যদি বলা হয় সমান, তাহলে প্রকল্প দুইটার ওয়েট হবে A 50%, B 50%, অর্থাৎ 0.5. আচ্ছা, যদি বলা হয় যে না 2টি না 3টি যদি হয় তাহলে A B C, তাহলে এই 100%কে 3 দিয়ে ভাগ দিবা, অর্থাৎ 33.33%, 33.33% অথবা 33.33%, আর দশমিকে রেখে যদি করো তাহলে 0.33 মানে টোটাল হচ্ছে 1। আচ্ছা, আবার এরকম বললো যদি 4টা থাকে তাহলে 100কে 4 দিয়ে ভাগ দিবা। এক কথায় মোট তুমি বিনিয়োগ ধরবা 100%, যতগুলো প্রকল্প থাকবে তার সংখ্যা দিয়ে ভাগ দিলেই তুমি ওয়েট পেয়ে যাবা।
আবার প্রশ্নে এমনও হইতে পারে যে সমান বিনিয়োগ এই কথাটি উল্লেখ নেই, ওই অবস্থাও তোমাকে ধরে নিতে হবে যে এটা সমান বিনিয়োগই করা হয়েছে। তাহলে এক কথায় আমার যদি ওয়েট দেয়া না থাকে তাহলে আমি ওয়েটে যেটা করব, টোটাল বিনিয়োগ 100% ধরে তাকে যতগুলো আমার প্রকল্প রয়েছে ততগুলো সংখ্যা দ্বারা ভাগ। আচ্ছা, তারপর আবার অনেক সময় পরীক্ষার প্রশ্নে আমরা দেখছি যে এরকম হয় যে ওয়েট স্পেসিফিকলি উল্লেখ থাকে না, কিন্তু এমন কিছু তথ্য থাকে যার মাধ্যমে তোমাকে বুঝতে হবে যে কি পরিমাণ ওয়েট হয়। যেমন একটু মনোযোগ দিয়ে যদি তোমরা খেয়াল করো আমার উদাহরণটা। আচ্ছা, ধরি মোট বিনিয়োগ 10,000 টাকা। আমি 10,000 টাকা মোট বিনিয়োগ করতে আসছি, এখন আমি পোর্টফোলিও করব। আচ্ছা, এখন আমি এই পোর্টফোলিওটা এইভাবে বিনিয়োগ করব। আমার প্রশ্নে এরকম বলা আছে যে প্রকল্প এতে বিনিয়োগ করব আমি 3,000 টাকা। একটু রাউন্ড ফিগারে নেই, তাহলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে, বোঝাইতে সুবিধা হবে। মনে করি যে প্রকল্প এতে নিলাম 2,000 টাকা এবং বাকি অংশ প্রকল্প বি এবং সিতে সমানভাবে বিনিয়োগ করা হলো। তাহলে প্রকল্প এ থেকে 10,000 থেকে 2,000 টাকা আগে প্রকল্প এতে বিনিয়োগ করে ফেললাম, অবশিষ্ট যা আছে সেটা সমানভাবে, অবশিষ্ট আছে 8,000। তাহলে বি এবং সি দুইটার মধ্যে সমানভাবে যদি আমি ভাগ করে দিই তাহলে উভয়ে পড়তেছে 4,000 করে। আচ্ছা, তাহলে এইভাবে আমার পরীক্ষা থাকতে পারে। আবার অনেক সময় পার্সেন্টেজ দিয়ে দিতে পারে যে মোট বিনিয়োগের প্রকল্প এতে 20% এবং বাকি শতাংশটি প্রকল্প বি এবং সি এর মধ্যে ভাগ করে দাও, তাহলে বাকি থাকে তোমার 40, 40, 80, অর্থাৎ মোট কিন্তু আমার 100% বা 1। তাহলে এটা হচ্ছে তোমার ওয়েট সম্পর্কিত মোট আলোচনা। তাহলে এখন পরীক্ষায় তোমার ওয়েট নির্ণয় করা আশা করি আর কখনোই সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তাহলে আমরা এটা শিখলাম হচ্ছে পোর্টফোলিও আয়। তাহলে পোর্টফোলিও আয় বের করতে গেলে কিন্তু আমার ওয়েট লাগে, খেয়াল করতে হবে। আচ্ছা, এবার পোর্টফোলিও ঝুঁকি। পোর্টফোলিও আয়ের পর পোর্টফোলিও ঝুঁকি। এখন আমরা শিখব হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি। এটা বি নাম্বার, পোর্টফোলিওর মধ্যে এ নাম্বার প্রত্যাশিত পোর্টফোলিও আয়, এবার হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি। আচ্ছা, তাহলে ঝুঁকিকে আমরা আদর্শ বিচ্যুতি দ্বারা প্রকাশ করি, সিগমা। পোর্টফোলিওর জন্য সংক্ষেপে পি লিখলাম, তাহলে সিগমা পি হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি, ইকুয়াল টু, এটা একটা রুট ওভার হবে এরকম। আচ্ছা, আগে বলেছি যে পোর্টফোলিও হইতে গেলে তোমার কিন্তু দুটি লাগবে। আমি মনে করি প্রকল্প, এখানে আমার লিখে রাখলাম প্রকল্প এ বি, মনে করি দুইটি প্রকল্প। তাহলে এই দুইটি প্রকল্পের পোর্টফোলিও ঝুঁকি আমি যখন বের করব তখন দেখো যে এ ওয়েট অফ এ প্লাস বি ওয়েট অফ বি প্লাস 2 ইন্টু সিগমা এ সিগমা বি ওয়েট এ ওয়েট বি ইন্টু কোরিলেশন এ বি, কোরিলেশন এ বি। আচ্ছা, তাহলে এখানে দেখো দুইটি প্রকল্প থাকলে যে এ বি, আবার 2 ইন্টু এ এ বি বি, আবার কোর COR কোর অনেক সময় তোমার এরকম একটি চিহ্নর সাহায্যে প্রকাশ করা হয়। কোর হচ্ছে সহসম্বন্ধ, অর্থাৎ দুইটি উপাদান, দুইটি প্রকল্প অথবা একই ক্যাটাগরির দুটি বিজনেস, দুটির মধ্যে যে সম্পর্ক তাকে বলা হয় কোর, বাংলা বলা হয় সহসম্বন্ধ, ইংরেজিতে কোর রিলেশনস, সহসম্বন্ধ কোর। তাহলে এবি সবসময় মনে রাখবা যে পোর্টফোলিও মানেই তো আমার কমপক্ষে দুইটি হইতে হবে। তাহলে পোর্টফোলিও না বললে কিন্তু আমার কোরের প্রশ্নই ওঠে না। তাহলে এখানে কোরিলেশনের মান +1 অথবা -1 হতে পারে, অথবা যদি কোনো সম্পর্কই না থাকে তাহলে 0 হতে পারে। ধনাত্মক সম্পর্ক হলে +1, ঋণাত্মক সম্পর্ক হলে -1, আর যদি কোনো সম্পর্কই না থাকে তাহলে 0। আচ্ছা, এখন কোনো কোনো বইয়ে দেখবা যে এই সূত্রটা এইভাবে লেখে, তো শিক্ষার্থীরা এটা কনফিউশনে পড়ে যায় যে এটা এরকম লিখলো আবার কি লিখলো। দেখো এটা তুমি একবারে তুমি ক্লিয়ার হয়ে যাবে আশা করি। +2 ইন্টু, এখানে খেয়াল করে দেখো এই যে এই দুইটা এবং এই কোর, এই তিনটা মিলে এটার নাম হচ্ছে কোভেরিয়েন্স বা কব। তাহলে আমরা এটাকে সংক্ষিপ্ত করে যদি এরকম করি, এই দুইটা থাকলো ওয়েট অফ এ ওয়েট অফ বি ইন্টু কব এ বি।
তাহলে এইটার এটার পার্থক্য হলো এই যে আমি গোল দাগ দিয়ে দিচ্ছি, এইটা এবং এইটা, এই দুইটার গুণফলকে সংক্ষেপে বলা হয় কভ বা কোভেরিয়েন্স। তাহলে সূত্রটা তুমি এভাবেও লিখতে পারো। এন্ড কেউ যদি মনে করো যে এটা এবং এটা গুণ করে তথ্যটা একসাথে এখানে বসিয়ে দেয়, তাহলে সে এই সূত্রটাকে এইভাবে ব্যবহার করতে পারে। আর যদি আমার প্রশ্নে কভের মান দেয়া থাকে, তাহলে তো আর আমার করে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, তাহলে সরাসরি আমি এই সূত্রটা ব্যবহার করব, যার ফলে সূত্র দুইটা কিন্তু ভিন্ন না, আসলে একই ব্যাপার। এটা কি তোমার দেখতে হয়তো একটু ভিন্ন দেখা যেতে পারে, কিন্তু আসলে একই। তাহলে এখান থেকে আমি যদি কোরের মান বের করতে চাই, কোর এবি, তাহলে দেখো উপরে কভ এবি, নিচে সিগমা এ ইন্টু সিগমা বি। তাহলে এখন তুমি মনে করতে যে এই সূত্র কিভাবে মুখস্থ রাখবো, তুমি টেকনিকগুলো খেয়াল করো, খুবই সহজ। এই যে আমি দুইটা দাগ দিলাম, এই দুইটা কি গুণরত অবস্থায় আছে, এই দুইটা গুণ করলে তার মান হচ্ছে এটা। তাহলে এখন আমি যদি এটা বের করতে চাই, এটার সাথে যেটা গুণ ছিল এটা ওই পাশে যা ভাগ হয়ে যাবে, তাহলে এটা থেকেই কিন্তু তোমার এই সূত্র তৈরি হয়ে যাচ্ছে খুব সহজে। তাহলে আমরা সূত্রটা দেখলাম যে কিভাবে তৈরি হচ্ছে। আচ্ছা, তারপর আমরা সূত্র বোঝানোর পর আবার অঙ্কে যাব, আমি সূত্রগুলো আগে ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, তাহলে পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করার পদ্ধতিটাই, এবং প্রকল্প তিনটা যদি থাকে, যদিও ইন্টারমিডিয়েট লেভেলে তিনটা দিয়ে থাকে না, তিনটা থাকলে সূত্রটা আর একটু বাড়বে। এ বি সি, আবার 2 ইন্টু এ বি দিয়ে একটা, আবার 2 ইন্টু বিসি দিয়ে একটা, 2 ইন্টু এসি দিয়ে একটা, তখন সূত্রটা এই অংশ তিনটা হয়ে যায়। তো দ্বাদশ শ্রেণী লেভেলে হয়তো বোর্ডে এত বড়টা আসে না, ওটা অনার্স মাস্টার্সের ক্ষেত্রে আমরা যখন পড়াই তখন সেটা প্রয়োগ করা হয়। এখন শুধু তুমি এটাই জানো যে সর্বোচ্চ 2টি প্রকল্প থাকলে আমি কিভাবে আদর্শ পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি বের করি। এটা হচ্ছে পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি। ওকে, আচ্ছা, এখন এখানে খেয়াল করে দেখো যে কভের সূত্রে আমি তোমাকে শিখালাম যে কভ এ বি ইকুয়াল টু কোর এ বি ইন্টু সিগমা এ ইন্টু সিগমা বি, যেটা যে এই সূত্রের মধ্যে আমরা শিখলাম। এই যে এইটা এবং এইটা, এই দুইটার গুণফলকে কভ বলে। তাহলে এই যে এটা দুইটার গুণফলকে কভ, সংক্ষিপ্ত করলাম সূত্রটাকে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে তুমি এই কভ বা কোভেরিয়েন্স, এটা নির্ণয়ের সূত্রটা তুমি তখনই করতে পারবা যদি প্রশ্নে কোরিলেশনের মান দেয়া থাকে। আচ্ছা, কিন্তু সবসময় তো তুমি এই সুযোগটা পাবা না। দেখো, যার ফলে কভের আরেকটি সূত্র আছে, সামেশন। আর এখানে আমরা এ বি দুইটা ধরছি, তো এরটাকে ধরলাম এক্স, এক্স মাইনাস এক্স বার ইন্টু বি এরটা ধরলাম ওয়াই, ওয়াই মাইনাস ওয়াই বার। এখন কেউ বললো যে না, আমি এক্স ওয়াই না দিয়ে এ বি দিব, কোনো সমস্যা নাই, তাহলে এ মাইনাস এ বার, বি মাইনাস বি বার, তোমার ইচ্ছা যেভাবে দাও, ইন্টু প্রবাবিলিটি থাকলে পিআই। আর যদি প্রবাবিলিটি না থাকে, কয়েক বছর থাকে, তখন বছরের সংখ্যা মানে এন দ্বারা তখন ভাগ হবে। তাহলে এটাকে অর সামেশন এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার ভাগ এন মাইনাস ওয়ান। তাহলে খেয়াল করে কিন্তু কভ এই সূত্র বের করা যায়, আবার এটা দিয়েও বের করা যেতে পারে। তাহলে এটা যদি তোমার বের করতে হয়, তাহলে আমার এই যে এখানে দেখো এক্স বার প্রত্যাশিত আয় লাগতেছে, তাহলে প্রত্যাশিত আয় বের করে কভ বের করা যায়। ওকে, তারপর আচ্ছা, আচ্ছা, আরেকটি প্রশ্ন প্রায়ই আমাদের পরীক্ষায় আসে, সেটা একটু আমি ব্যাখ্যা করি। পোর্টফোলিও সূত্র মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেল। এটা আসে CAPN, এটার পূর্ণরূপ আসে জ্ঞানমূলক প্রশ্নে। পূর্ণরূপ হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। আচ্ছা, আমরা বলছিলাম যে পোর্টফোলিও থিওরি যে দিয়েছেন তার নাম হচ্ছে হ্যারি মার্কুইজ। হ্যারি মার্কুইজ নামক একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজার, আর্থিক বিশারদ, তিনি পোর্টফোলিও তত্ত্ব আবিষ্কার করেছেন। এই পোর্টফোলিও তত্ত্বের একটি বর্ধিত রূপই হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল
বা এটার বাংলাটা করি, ক্যাপিটাল মূলধন, অ্যাসেট সম্পত্তি, প্রাইসিং মূল্যায়ন, মডেল। আচ্ছা, তো এটা কি আসলে? তাহলে প্রথমে আমরা বললাম যে পোর্টফোলিও থিওরির বর্ধিতাংশ হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। তো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলটার মাধ্যমে আমাদের একটি প্রতিষ্ঠানের প্রত্যাশিত আয় বা এক্সপেক্টেড রিটার্ন বের করা হয়। তাহলে এক্সপেক্টেড রিটার্ন কিভাবে? দেখো, এই সূত্রটা আমাদের একটু মনে রাখতে হবে, আরএফ প্লাস RM মাইনাস RF ইন্টু বিটা। এটা মুখস্থ রাখবে আমাদের, দেখো, তবে করতে করতে মনে হয়ে যাবে। তাহলে RF হচ্ছে ঝুঁকিমুক্ত আয়, RF পূর্ণরূপ হচ্ছে রিস্ক ফ্রি রেট, বাংলা হলো ঝুঁকি মুক্ত আয়। কোনো প্রকল্প থেকে সর্বনিম্ন যে পরিমাণ আয় আসে তাকে বলা হয় RF বা ঝুঁকিমুক্ত আয়। যেমন ট্রেজারি বিল, সরকার কর্তৃক ইস্যুকৃত যে সমস্ত বিলসমূহ, এগুলো ঝুঁকিমুক্ত, এটা হচ্ছে রিস্ক ফ্রি রেট, RF। এখানে RM মাইনাস RF এটা হচ্ছে ঝুঁকি প্রিমিয়াম। এই যে RM মাইনাস RF ঝুঁকি প্রিমিয়াম। ঝুঁকি প্রিমিয়াম। আচ্ছা, এখানে বি যেটা, বি এটা হলো বেটা। আচ্ছা, এই বেটাটা হলো তোমার যে এটা অপরিহারযোগ্য ঝুঁকি, যে ঝুঁকিকে তোমার মিনিমাইজ করা যায় না, পরিহার করা যায় না, এটা হচ্ছে বেটা। এটাকে আমি বলে দিলাম অপরিহারযোগ্য ঝুঁকি, যে ঝুঁকিকে পরিহার করা যায় না সেটাই অপরিহারযোগ্য ঝুঁকি। আচ্ছা, RM মাইনাস RF বাজার ঝুঁকি প্রিমিয়াম, বাজার ঝুঁকি প্রিমিয়াম, আর তার সাথে বিটা গুণ করলে সেটা হয়ে যায় ঝুঁকি প্রিমিয়াম। ওকে, তাহলে আমরা যদি CAPM এর মডেলটা দিয়ে সংজ্ঞায়িত করতে চাই, সেটা হচ্ছে এরকম যে কোনো প্রকল্পের প্রত্যাশিত আয় হচ্ছে উক্ত প্রকল্পের ঝুঁকিমুক্ত আয় ও বাজার ঝুঁকিমুক্ত প্রিমিয়ামের সমষ্টি। আবার বলি আমি, কোনো প্রকল্পের প্রত্যাশিত আয় হলো উক্ত প্রকল্পের ঝুঁকিমুক্ত আয় এবং বাজার ঝুঁকির সমষ্টি। তাহলে CAPM মডেল হলো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। পোর্টফোলিও থিওরির বর্ধিতাংশ রূপ হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এই মডেলটিও দিয়েছেন হ্যারি মার্কুয়েজ। তিনি বলেছেন যে কোনো প্রতিষ্ঠানের প্রত্যাশিত আয় হচ্ছে উক্ত প্রতিষ্ঠানের ঝুঁকিমুক্ত আয় এবং ঝুঁকি প্রিমিয়ামের সমষ্টির সমান। আচ্ছা, তাহলে এখানে RM মাইনাস RF সেটা হচ্ছে বাজার ঝুঁকি প্রিমিয়াম, তার সাথে বিটা গুণ করলে সেটা হয়ে যায় ঝুঁকি প্রিমিয়াম। তাহলে এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, এটার মাধ্যমে কিভাবে আমাদের অঙ্ক আমরা করব এটার ব্যবহার করে। আচ্ছা, তারপর CAPM মডেলের আরো দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে SML আর একটা CML। আচ্ছা, SML হচ্ছে সিকিউরিটি মার্কেট লাইন আর CML হচ্ছে ক্যাপিটাল মার্কেট লাইন। তাহলে SML এর দুইটি রূপ, সিকিউরিটি মার্কেট লাইন, ক্যাপিটাল মার্কেট লাইন। তো আমাদের এই HSC লেভেলের প্রশ্নগুলো হয়তো এটার পূর্ণরূপ আসতে পারে, কিন্তু এটারও আবার কিন্তু সূত্র রয়েছে। CML এবং SML চিত্র এবং সূত্র রয়েছে। CML এর মাধ্যমে তোমার প্রত্যাশিত আয় বের করা যায় এবং স্লোপ বের করা যায়, যেমন RM মাইনাস RF সেটা হচ্ছে স্লোপ, আর RF প্লাস RM মাইনাস RF ইন্টু বিটা সেটা হচ্ছে প্রত্যাশিত আয়। তো যাই হোক, তুমি শুধু আপাতত এটাই জানো যে CAPM মডেলের দুইটি বর্ধিতাংশ রূপ হচ্ছে দুইটি, একটা হচ্ছে SML আর একটা CML। SML হচ্ছে সিকিউরিটি মার্কেট লাইন, সিকিউরিটি বাজার রেখা। CML হচ্ছে ক্যাপিটাল মার্কেট লাইন, মূলধন বাজার রেখা। তাহলে সিকিউরিটি মার্কেট লাইন বা সিকিউরিটি মার্কেট রেখা এবং ক্যাপিটাল মার্কেট লাইন বা মূলধন বাজার রেখা। ওকে, আচ্ছা, এখন বেটা দ্বারা আমরা বললাম অপরিহার্যযোগ্য ঝুঁকি। বেটার মান সাধারণত 1 ধরা হয়। বেটার মান যদি 1 এর চেয়ে বেশি হয় তাহলে
অপরিহারযোগ্য ঝুঁকির পরিমাণ বেশি, 1-এর চেয়ে কম হলে অপরিহারযোগ্য ঝুঁকির পরিমাণ কম। ওকে, তাহলে আমরা সিএপিএম মডেল সম্পর্কে সবাই ক্লিয়ার হইলাম, আশা করি বুঝতে পারছো। আর আরেকটি শব্দ আমরা অনেক সময় দেখি, রেঞ্জ বা পরিসর। পরিসর এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। কোনো প্রকল্পের আয়ের মধ্যে সর্বোচ্চ আয় থেকে সর্বনিম্ন আয়ের পার্থক্যকে বলা হয় রেঞ্জ বা উক্ত প্রকল্পের পরিসর। তাহলে এটার ক্ষেত্রে বিনিয়োগ সিদ্ধান্ত কিভাবে নিব? পরিসর যত বেশি হবে ঝুঁকির পরিমাণ তত বেশি হবে, পরিসর যত কম হবে ঝুঁকির পরিমাণ তত কম হবে। তো আমরা সূত্রগুলো মোটামুটি এই চ্যাপ্টারে দেখে ফেললাম, এখন অঙ্কগুলো একটু করে দেখাইতে হবে তোমাদের, খুবই ইজি, আশা করি বুঝতে পারবা। আচ্ছা আচ্ছা, প্রথমে আমরা অ্যানুয়াল রিটার্ন বা বাৎসরিক আয়ের একটি অঙ্ক নেই। বাৎসরিক আয়, বাৎসরিক আয়ের একটি অঙ্ক নেই আমরা। ইংরেজিতে বলা হয় অ্যানুয়াল রিটার্ন, ANNUALRETURN, অ্যানুয়াল রিটার্ন। হ্যাঁ, AR। আচ্ছা, আমরা বলছিলাম যে বিনিয়োগ হচ্ছে কোনো প্রকল্পে টাকা খাটানো, যেমন শেয়ার বাজারে শেয়ার ক্রয় করা, ঋণপত্র ক্রয় করা। হ্যাঁ, এটা হচ্ছে বিনিয়োগ, কোনো প্রকল্পে টাকা খাটানো। তাহলে শেয়ার বাজারে আমি যখন কোনো শেয়ার ক্রয় করব, মনে করি আমি একজন বিনিয়োগকারী, আমি একটি শেয়ার ক্রয় করব, মানে হচ্ছে যে আমি বিনিয়োগ করলাম। তাহলে আমি যখন বিনিয়োগ করব আমি কি প্রত্যাশা করব? ওই বিনিয়োগ থেকে লভ্যাংশ প্রত্যাশা করব। আচ্ছা, তাহলে একটা আমার প্রত্যাশা হচ্ছে লভ্যাংশ, নগদ লভ্যাংশ। আরেকটা বিষয় আছে, আমি যে শেয়ারটা যেই দামে ক্রয় করেছিলাম তার চেয়ে যদি বেশি দামে বিক্রি করে দিতে পারি, তাহলে সেই বেশি দাম যতটুকু পাবো সেটা হচ্ছে মূলধনী লাভ। আর যদি কম দামে বিক্রি করি তাহলে মূলধনী ক্ষতি। তাহলে দেখা যাচ্ছে কোনো বিনিয়োগের রিটার্ন দুই ধরনের হচ্ছে। রিটার্ন বা ইল্ড, ফেরত বলতে পারি, YEILD, ইল্ড বা ফেরত। হ্যাঁ, ফেরতটা দুই ধরনের ফেরত আসে, লভ্যাংশ, নগদ লভ্যাংশ পায়, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য পাই। তাহলে আমি এই রিটার্নটা থেকে অ্যানুয়াল রিটার্নের যদি একটি সূত্র বানাই, যেমন ডিভিডেন্ড পেলাম প্লাস প্রাইস অফ এন্ডিং মাইনাস প্রাইস অফ বিগিনিং ভাগ প্রাইস অফ বিগিনিং গুণ 100। তাহলে এটা কিভাবে আমি এই সূত্র তৈরি করলাম? নিচের এটা হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা হচ্ছে আমার বিনিয়োগ। এই বিনিয়োগ থেকে যে রিটার্ন পাচ্ছি, প্রথমে রিটার্ন পাচ্ছি আমি লভ্যাংশ, লভ্যাংশটা আমার একটা ইল্ড বা রিটার্ন, এবং আরেকটা হচ্ছে মূলধনী লাভ, যে দামে কিনেছিলাম তার থেকে যদি বেশি দামে বিক্রি করি তাহলে আমার লাভ। যেমন একটা আমি উদাহরণ নেই, যে একটি প্রকল্পের শুরুতে, একটি প্রকল্পের শুরুর ক্রয় মূল্য, মনে করি একটি প্রকল্পের ক্রয় মূল্য 800 টাকা, এবং মেয়াদ শেষে 1 বছর শেষে বিক্রয় করলাম আমরা, বিক্রয় মূল্য 1100 টাকা, এবং এখান থেকে লভ্যাংশ আসছে আমার, লভ্যাংশ ক্ষতি আসলো মনে করি -100। মাইনাস ক্ষতি হতে পারে, ক্ষতি আসলো 100। এখন এই অবস্থায় এই প্রকল্প, এটা একটা প্রকল্প, আমি একটা শেয়ার কিনেছিলাম, এই যে ক্রয় মূল্য যেটা কিনলাম এটা প্রাইস অফ বিগিনিং, বিক্রয় মূল্য এটা হচ্ছে প্রাইস অফ এন্ডিং। কেউ আবার এটাকে এরকম দেয়, কিছু বইয়ে পাবা হচ্ছে ক্রয় মূল্য যে দামে ক্রয় করছি P0, যে দামে বিক্রি করছি P1, তাহলে P1 মাইনাস P0, তাহলে তুমি পাবা বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য ক্যাপিটাল গেইন। তাহলে আমি এই সূত্রে যদি মান বসাই, ডিভিডেন্ড -100 প্লাস এন্ডিং 1100 মাইনাস বিগিনিং 800 ভাগ ক্রয় মূল্য 800 গুণ 100। আচ্ছা, এখন ক্যালকুলেটর দিয়ে একটু কাজ করতে হবে। -100 যোগ 8 আর 3 11, 300 ভাগ 100, তাহলে 200 ভাগ 800 আর 2 গুণে, তাহলে 25%। 25%। তাহলে আমরা দেখলাম যে এই প্রকল্প থেকে আমার, অর্থাৎ যে বিনিয়োগটা আমরা করলাম সেই বিনিয়োগ থেকে আমার বাৎসরিক আয়ের হার হচ্ছে 25%। 25% হারে আমি আয় করি। আর এটা যে সবসময় মাইনাস হবে এরকম না, প্লাসেরও হতে পারে। প্লাস হলে তখন আয় আরো অনেক বেড়ে যাবে। আবার মূলধনী ক্ষতিও হতে পারে, অর্থাৎ ক্রয় মূল্য 1100, বিক্রয় মূল্য 800,
তাহলে তখন হয়ে যাবে তোমার এটা মাইনাস 300। -300 হলে তখন রেজাল্টটা মাইনাসেরও হতে পারে, কোনো প্রকল্পে ক্ষতি তো হতে পারে। ওই যে আমরা প্রথমেই তো বলেছিলাম যে প্রত্যাশিত আয় আর প্রকৃত আয়। প্রত্যাশিত মনে করি আমি আয় প্রত্যাশা করছি 25%, ক্যালকুলেশন করে দেখলাম যে আসছে 10%, তাহলে 15% হচ্ছে আমার এখানে ঝুঁকি। আচ্ছা, তাহলে এখানে আমরা শিখলাম বাৎসরিক আয় সংক্রান্ত। আবার অনেক সময় পরীক্ষা প্রশ্নে এটাকে আবার ভেঙে এরকম হইতে পারে যে ডিভিডেন্ড ইল্ড যদি চায়, শুধু এটা হবে তখন সূত্র, এটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড বা লভ্যাংশের হার। আবার ক্যাপিটাল গেইন ইল্ড যদি চায়, তখন এখানে হবে ওই যে ক্যাপিটাল গেইন প্রাইস অফ এন্ডিং মাইনাস প্রাইস অফ বিগিনিং ভাগ প্রাইস অফ এন্ডিং, অর্থাৎ ওটাকে এটা একটা সূত্র আর এখানে আর একটা সূত্র, ভেঙেও হইতে পারে। হ্যাঁ, ভেঙে হলে তখন শুধু আলাদা হয়ে গেল। তাহলে আমরা এটা অ্যানুয়াল রিটার্ন সম্পর্কিত একটি উদাহরণ দিয়ে শিখে ফেললাম। ওকে, এবার আমরা চলে যাব আরেকটি অঙ্কে যাই। আচ্ছা, আরেকটা বলি নাই, ওইখানে অনেক সময় এখানে আমি যে বললাম যে লভ্যাংশ মাইনাস 100 টাকা, অনেক সময় লভ্যাংশ টাকা না দিয়ে পার্সেন্টেজে থাকতে পারে। যেমন অভিহিত মূল্য 100 টাকা দিয়ে আমি শেয়ার কিনেছিলাম, লভ্যাংশ দেয় 10%, তাহলে 100 টাকার 10% হচ্ছে 10 টাকা লভ্যাংশ। তখন তোমার ওই অভিহিত মূল্যের উপর লভ্যাংশের হার দিয়ে গুণ করে লভ্যাংশ বানিয়ে নিতে হবে। এখানে লভ্যাংশ দেয়া ছিল 100 টাকা। ওকে, এবার মনে করি, এবার আমরা চলে আসি প্রত্যাশিত আয় এবং ঝুঁকি নির্ণয়ের একটি অঙ্কে। যেমন মনে করি যে একটি প্রতিষ্ঠানের সম্ভাবনা বা প্রবাবিলিটি দেয়া আছে, এরকম আমি একটি উদাহরণ নিয়ে নেই। 0.30, 0.20, 0.40 এবং 0.10। এটা আমি নিলাম এমনি একটা উদাহরণ দেখানোর জন্য নিলাম। আচ্ছা, 5, 7, 10, 15, 5, 7, 10, 15 এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আয়। এখন এখানে যদি পার্সেন্টেজ দিয়ে দিই তাহলে এগুলো প্রতিটাতে আর পার্সেন্টেজ লাগে না। হ্যাঁ, এটা হচ্ছে আয়। এখন এখান থেকে আমাকে মনে করি বের করতে বলছে যে প্রত্যাশিত মুনাফার হার বা প্রত্যাশিত আয় কত হবে সেটা বের করে দেখাও, এরকম মনে করি আমাদের বলছে প্রত্যাশিত আয় বের করে দেখাতে। তাহলে এখান থেকে আমরা প্রত্যাশিত আয়টা একটু বের করে দেখি। আচ্ছা, প্রত্যাশিত আয় সংক্ষেপে ইয়ার অথবা এক্স বার অথবা আর বার, এক্স বার অথবা আর বার। আচ্ছা, এখন শুরুতে আমি তোমাদের সূত্র দিয়েছিলাম দুইটি প্রত্যাশিত আয় নির্ণয়ের জন্য। প্রথম সূত্র ছিল হচ্ছে যদি প্রশ্নে সম্ভাবনা দেয়া থাকে তাহলে সামেশন আর আই ইন্টু পিআই। যদি সম্ভাবনা না থেকে কয়েকটি বছর দেয়া থাকে তখন সূত্র হয় সামেশন আর আই ভাগ এন। তাহলে এখানে আমাদের প্রবাবিলিটি বা সম্ভাবনা দেয়া আছে। তাহলে সম্ভাবনা যখন দেয়া থাকে তখন প্রত্যাশিত আয় বা এক্সপেক্টেড রিটার্ন এর সূত্র হলো সামেশন আর আই ইন্টু পিআই। আচ্ছা, তো এখন এখানে আমার কয়টা? 1, 2, 3, 4টা। তাহলে এটাকে আমরা যদি ভেঙে ফেলি R1 ইন্টু P1, সামেশন উঠাই দিলাম প্লাস R2 ইন্টু P2 প্লাস নিচে আসে চলে R3 ইন্টু P3 প্লাস R4 ইন্টু P4। এটা না লিখলে হয়, আমি বোঝানোর জন্য আর কি লিখলাম। কেউ চাইলে সূত্রটা ডাইরেক্ট এখানে লিখে ফেলতে পারে অথবা এটা লিখে ডাইরেক্টলি অঙ্কও করতে পারে, না লিখলেও চলে। আচ্ছা, এখন আমি লিখলাম তোমার বোঝার সুবিধার্থে। আচ্ছা, প্রথমে আমার রিটার্ন 5%, 5 ইন্টু প্রবাবিলিটি 0.30 যোগ দ্বিতীয় রিটার্ন 7% ইন্টু প্রবাবিলিটি 20 প্লাস তৃতীয় রিটার্ন 10 প্রবাবিলিটি 40 প্লাস 4 নম্বর রিটার্ন 15 ইন্টু প্রবাবিলিটি 10। এখন ক্যালকুলেটর দিয়ে এটা গুণ করে ফেলতে হবে, এটা গুণ করে যোগ করে ফেলতে হবে ক্যালকুলেটর দিয়ে। আর আরেকটা বিষয়, এই দশমিকের গুণ যখন তুমি করবা তখন ক্যালকুলেটরকে নর্মাল মোডে বানিয়ে নিবা কিন্তু। হ্যাঁ, নর্মাল মোডে না থাকলে এই ক্যালকুলেশনটা অনেক সময় ভুল হয়ে যায় পরীক্ষায়। আচ্ছা, এখন কিছু স্টুডেন্ট আমরা দেখছি পরীক্ষায় এই যে 5% অঙ্ক করার সময় পার্সেন্টেজে না নিয়ে দশমিকে নিয়ে অঙ্কটি করে।
কোনো সমস্যা নাই, একই কথা। অর্থাৎ তুমি এটা গুণ দিয়ে যোগ করে যেটা আসবে তত পার্সেন্ট। আমি আপাতত অ্যান্সারটা এখানে আমার নিয়ে নিলাম সময় নষ্ট না করার জন্য, ক্যালকুলেশন তোমরা করে নিবা। 8.4%। এখন তুমি যদি ধরো এটা এইভাবেও করতে পারে, কোনো স্টুডেন্ট কোনোগুলো বই এইভাবে করে, সমস্যা নাই, একই। যেমন 5% কি তুমি লিখলা 0.5 ইন্টু 0.30 প্লাস 7% কে লিখলা 0.7 ইন্টু 0.20 প্লাস 10% কি লিখলা 0.10 প্রবাবিলিটি 0.40, 15% কি লিখলা 0.15 প্রবাবিলিটি 10। তাইলে এইটা করার পর তোমার যে রেজাল্ট আসবে দেখবে আসবে হচ্ছে 0.084 বা 8.4%। 100 দিয়ে গুণ দিলে দশমিক থেকে পার্সেন্টেজে নিয়ে নিতে পারবা। তাহলে দশমিকেও ক্যালকুলেশন করা যায়, আবার পার্সেন্টেজে রেখেও ক্যালকুলেশন করা যায়। দশমিকে ক্যালকুলেশন করলে রেজাল্টটা আসবে দশমিকে, আর প্রশ্নে যা পার্সেন্ট দেওয়া আছে সেটা দিয়ে ক্যালকুলেশন করলে রেজাল্টটা আসবে পার্সেন্টেজে। যেমন এই যে 0.05 ইন্টু 3 দেখবে 0.015 এরকম আসবে, আর এখানে আসবে 1.5, এটা হয়ে যাবে পার্সেন্ট, যোগ এত পার্সেন্ট মিলে 8.4%। আর অপরদিকে আমরা যদি দশমিকে রাখি সমস্যা নাই, দশমিকে যে রেজাল্ট আসে তাকে 100 দিয়ে গুণ দিয়ে আমরা পার্সেন্টেজে বানিয়ে ফেলতে পারবো। ওকে, তাহলে প্রত্যাশিত আয় বের করা আমরা এই অঙ্ক থেকে শিখে ফেললাম। এখন এই অঙ্ক থেকে আমরা শিখব আদর্শ বিচ্যুতি। আচ্ছা, আজকে আদর্শ বিচ্যুতি এবং সিভি পর্যন্ত করে আজকের ক্লাস শেষ। কিন্তু আগামী ক্লাস আরও গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু আরও বড় অঙ্কগুলো করানো হবে। অর্থাৎ আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা করব হচ্ছে পোর্টফোলিও সংক্রান্ত যতগুলো অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো আমরা আগামী ক্লাসটা করব। তাহলে এখান থেকে আমরা মাত্র দেখলাম হচ্ছে প্রত্যাশিত আয়। এখন আমরা দেখব আদর্শ বিচ্যুতি বের করতে চাই। তাহলে এটা সূত্র হচ্ছে সামেশন আর মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পিআই। আচ্ছা, কারণ এখানে সম্ভাবনা দেয়া আছে, এর জন্য আমাদের এই সূত্রটি বসছে। আর যদি বছর দেয়া থাকতো, যেমন আমরা পরবর্তী ক্লাসে আরেকটা অঙ্ক করব বছর দিয়ে, অর্থাৎ এই চ্যাপ্টারের তোমার কোনো দিকে ঘাটতি আশা করি ইনশাল্লাহ থাকবে না পুরা চ্যাপ্টারটা কমপ্লিট করার পর। আচ্ছা, এখন এখানে এটা তুমি দুইভাবে করতে পারো এই ক্যালকুলেশনটা, একটা সরাসরিভাবে আর আরেকটা হচ্ছে যে আমি সরাসরি না করে চাইলে টেবিল করে করতে পারি। প্রথমে আমি আগে একটু সরাসরি, এই আমার রুট ওভার আর হচ্ছে যে রিটার্ন, এটাকে আমি আর বলছি 5, প্রথম রিটার্ন 5 মাইনাস আর বার যেটা প্রত্যাশিত আয় বের করছিলাম আর বার বা এক্স বার অথবা আর এক্সপেক্টেড রিটার্ন একটু আগে বের করছিলাম সম্ভবত 8.4%। ইয়েস, তাহলে 5 মাইনাস 8.4 আর মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি, প্রথম প্রবাবিলিটি 0.30, এই দিলাম 30 এক, যোগ দ্বিতীয় রিটার্ন 7% মাইনাস 8.4 হোল স্কোয়ার ইন্টু 0.20 প্লাস তৃতীয় রিটার্ন 10 মাইনাস 8.4 হোল স্কোয়ার ইন্টু 0.40 প্লাস 4 নম্বর রিটার্ন 15 মাইনাস 8.4 হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি 10। এখন তুমি ক্যালকুলেটরে 5 থেকে 8.4 তাহলে মাইনাস 3.4, এটাকে স্কোয়ার করলে মাইনাস 7 আছে প্লাস হয়ে যাবে, তার সাথে 0.30 গুণ দিবা, গুণ দিয়ে তোমার মান আসবে একটা, যোগ আবার একইভাবে এটা থেকে এটা বিয়োগ দিয়ে যা রেজাল্ট আসবে তার বর্গ করে তার সাথে 0.20 গুণ দিলে আরেকটা রেজাল্ট হবে, আবার এটা থেকে এটা বিয়োগ করে যেটা আসবে ক্যালকুলেটরে রেখে স্কোয়ার বা বর্গ করে যে মান আসবে তার সাথে ইন্টু 0.40 গুণ দিলে আরেকটা মান আসবে, প্লাস একইভাবে 15 থেকে 8.4 বিয়োগ দিয়ে তার বর্গ করে তার সাথে 0.10 গুণ দিলে আরেকটা মান আসবে। চারটা যোগ দিয়ে যেটা হয় রুট ওভার করলে রেজাল্টটা আমার চলে আসবে। তাহলে কেউ সরাসরি চাইলে এভাবেও ক্যালকুলেশন করতে পারে। এখন কারো কোনো স্টুডেন্টরা দেখছি যে এটা ক্যালকুলেশন করতে তারা অনেক সময় ভুল করে ফেলে ডাইরেক্টলি করতে, কারণ এটাতে সময় কম লাগে কিন্তু একটু এক্সপার্ট হতে হয়। এখন তুমি বললে যে না আমি এভাবে এক্সপার্ট না, কোনো সমস্যা নাই, তুমি আরেকভাবেও এই ক্যালকুলেশনটা করতে পারো। যেমন
ধরো আমি একটা টেবিল করি, প্রথমে যে রিটার্ন আমার আছে 5, 7, 10, 15 রিটার্ন, এটার একটা কলাম করলাম। তারপরে হচ্ছে আমার আর বার আমরা বের করেছিলাম 8.4, 8.4%, 8.4, 8.4, 8.4। আচ্ছা, তাহলে আর এগুলো পার্সেন্টেজে, আর বার এটাও পার্সেন্টেজে, আর এটা আমার প্রশ্নে দেয়া ছিল, আর বার আমরা বের করে নিয়েছিলাম রিকোয়ারমেন্ট 1-এ। আচ্ছা, তারপর হলো আমার আর মাইনাস আর বার, তাহলে 5 মাইনাস 8.4, তাহলে কত হয় বিয়োগ করলে তুমি বুঝতে পারবা। 5 থেকে এটা মনে হয় মাইনাস 5, 3, 8, 3.4, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ, তারপর বিয়োগ করলে মাইনাস 7 আর 1.4, 10 থেকে আর 2 1.6, 7, 6.6। আচ্ছা, তাহলে আর থেকে আর বার বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, তাহলে আমার এই এতটুক হইল। এবার স্কোয়ারে যাই, আর মাইনাস আর বার হোল স্কোয়ার। এটা বর্গ করলে যে রেজাল্টটা আসবে ক্যালকুলেটর দিয়ে বর্গ করতে হবে। আমি একটা নেই 11.56, এভাবে আসবে। মাইনাসটা আর থাকতেছে না, কারণ বর্গ করলে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। তারপর প্রবাবিলিটি আমি প্রশ্ন থেকে নিয়ে নেই 0.30, 0.20, 0.40, 0.10। এবার লাস্ট অংশ যে এটার সাথে এটা গুণ, তাহলে সামেশন আর মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পিআই, তাহলে এটা দিয়ে এটা গুণ, তাহলে 11.56 ইন্টু 0.30, 3.468। এভাবে 4টা অংশ আসবে। আসার পর এটার যোগফলটা হচ্ছে সামেশন, তাহলে যোগফল আসছে 9.24। এবার এই সূত্রে আমি মান বসাই দিই। এবার রুট ওভার করলে ওই আগের রেজাল্টের সাথে মিলে যাবে 3.4%। তাহলে তুমি চাইলে এই টেবিলে সহজভাবে ক্যালকুলেশন করে তারপর অঙ্কটা করতে পারো, অথবা ডাইরেক্ট বসা দিতে পারো, যার যেটা সুবিধা সে সেভাবেই করবে। লাস্ট আমাদের যদি সিভি বের করি, সিগমা ভাগ আর বার, তাহলে এই অঙ্কে আমার সিভি হচ্ছে, সিগমার রেজাল্ট আসছে 3.4, আর বারের রেজাল্ট হচ্ছে 8.4। যে রেজাল্ট আসবে তত 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজ বানায় দিতে পারো, হ্যাঁ, তত পার্সেন্ট। এখন সিদ্ধান্ত কখন নিব? যদি একাধিক প্রকল্প থাকে তাহলে যে প্রকল্পের সিভি কম, সেটা ঝুঁকি কম, সেটা গ্রহণযোগ্য। তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকে শিখলাম আমাদের এই চ্যাপ্টারে কি ধরনের প্রশ্ন পরীক্ষা আসে, কি কি সূত্র রয়েছে, এবং একটি সূত্রের প্রয়োগ আমরা দেখলাম। আগামী ক্লাসটায় আরও বেশি অঙ্ক এবং আরও বড় অঙ্কগুলো ইনশাল্লাহ করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আগামী ক্লাসে অঙ্কগুলো শেষ করে তখন সবার কমেন্টসগুলো নিব। আজকে বাসায় তোমরা দেখতে থাকো। আগামী সপ্তাহে ইনশাল্লাহ বৃহস্পতিবারে আবারও তোমাদের সাথে এই একই সময় দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।